কোথায় গেল নৌপথের সোনালী দিনগুলি সেই যা আজ আর নেই? দর্শক, এই প্রশ্নের উত্তরকে ঘিরেই আমাদের আজকের আয়োজন আমাদের কথা। আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, এই বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে চলুন তার আগে দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন। স্বস্তি বলি বা আরাম, লঞ্চের বিকল্প নেই দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। সদরঘাটের লঞ্চে জীবনের এমন কোলাহলী দেখে অভ্যস্ত সবাই। পদ্মা সেতু হওয়ার পর কম সময়ে ভোগান্তি ছাড়া গমনাগমনের সুবিধা পাচ্ছেন যাত্রীরা, কিন্তু তারপরও অনেকেরই টান নৌপথে। পদ্মা সেতুর ওপার পর্যন্তই আমাদের সুবিধা, তারপরে রাস্তা ওই পাড়াটা এত ভালো হয়নি। একটু হুইয়া টুইয়া দাম যায়, বাথরুমে টাথরুমে যাইতারি আরাম ভাই বইতে আবার কতক্ষণ আড়ন যায়। ঈদের ছুটিতে ঘরে ফেরা বা ঢাকায় ফেরার এই সময়গুলোতে যে সদরঘাটে উপচে পড়া ভিড় থাকতো, একে একে লঞ্চ ছাড়া ও ভেড়ার ব্যস্ততা থাকতো, সেখানে এখন ভিন্ন অবস্থা। আগের তুলনায় যাত্রীর সংখ্যা খুবই কম। এর মধ্যে আমতলী, গোমা, পাতাবুনিয়া, বরগুনা সহ ছোট বড় 10-12টি রুট বন্ধ হয়ে গেছে। সব রুট মিলিয়ে 220টি লঞ্চ চলতো, এখন 80 থেকে 90টি চলে। ঢাকা বরিশাল রুটে 7টি লঞ্চ চলতো, এখন চলে 2টি, তাও যাত্রীতে ভর্তি হয় না। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর ধাক্কা কিছুটা সয়ে এলেও জ্বালানি তেলের দাম সামলে লাভ তো দূরে থাক, উল্টো লোকসান। প্রতি ট্রিপে লোকসান দিতে হয় 2 থেকে 3 লাখ টাকা। এরই মধ্যে এমবি মীরা, কীর্তনখোলা 2 সহ 20টি লঞ্চ কেটে বেচে দিয়েছেন মালিকরা। অনেক মালিকই তো অনেক লঞ্চ কেটে ফেলছে, অনেকে ব্যবসা থেকে উঠে চলে যাচ্ছে। ব্যবসা নিয়ে স্টাফ রাখবে অথবা লঞ্চ রাখবে, এটা তো আরেকটা লোকসান। আসলে আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। জাহাজ তৈরি করছি ধরেন 10 কোটি, এখন সেই জাহাজ আমি যদি স্ক্র্যাপ করতে যাই 2 কোটি 2.5 কোটি দেবো, আমার কতগুলো লস হয়েছে। কয়দিন আমার লোহাটারে পাহাড় দিব জাহাজটা, একটা জাহাজ পাড়া দিতে লাগে আন্দোলন 10-15 জন স্টাফ, এই স্টাফের স্যালারি দিতে হয়। লঞ্চ মালিকরা বলছেন, সেতুর জনপ্রিয়তা থাকবে, তেলের দামও বাড়বে, কোনোটি ঠেকানোর সাধ্য তাদের নেই। এ অবস্থার মাঝেও লঞ্চ খাত বাঁচাতে বিকল্প উদ্যোগের সুযোগ দেখছেন তারা। গুলিস্তান থেকে পল্টন আসতে প্রায় 3 ঘন্টা লাগে, এই 3 ঘন্টা সদরঘাট না এসে তারা গাড়িতে চলে যায়। এইটা আমাদের সবচেয়ে বড় এফেক্ট। আমি সরকার বাহাদুরকে বলবো, আমাদের হয় একটা মেট্রো রেল করে দেন, নতুবা আমাদের একটা ফ্লাইওভার করে দেন। লঞ্চ মালিকরা বলছেন, যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা বাড়াতে লঞ্চ চলাচল ঠিক রাখা দরকার। তা না হলে সড়কপথের পরিবহন মালিকরা একচেটিয়া ব্যবসা করবে, ইচ্ছে মতো ভাড়া বাড়াবে। তাছাড়া পণ্য পরিবহন ব্যয় বাড়বে, সব মিলিয়ে কষ্ট বাড়বে নিম্ন মধ্যবিত্তের। পদ্মা সেতুর কারণে সড়কপথের যে ব্যাপক সুবিধা এদিকে যাত্রীরা পাচ্ছেন, সেটি অস্বীকারের কোনো সুযোগ নেই, কিন্তু নৌপথে ভ্রমণে, নৌপথে চলাচলের যে স্বস্তি এবং আরাম, সেটুকু কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সংশ্লিষ্টরা বলছেন, এদিকে সদরঘাট পর্যন্ত আসতে যে যানজটটা হয়, সেটি যদি নিরসন করা যায়, নদীর নাব্যতা ফিরিয়ে যদি আগের রুটগুলো আরও বেশি সচল করা যায় এবং এই নৌপথে চলাচলের সবটুকু সমস্যাগুলো দূর করার ব্যাপারে যদি আরও আন্তরিক হওয়া যায়, তাহলেই কিন্তু দুটি পথ মিলিয়ে যাত্রীদের সুবিধা অনেক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। সদরঘাট থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন, এবার শুনব নৌপথের জৌলুস হারানো নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। নৌপথে যদি লঞ্চ চলাচল করে তাহলে মানুষ একটা আনন্দ পায়, মানে সবাই যাইয়া একটা শান্তি পায়, সবার ভিতরে একটা উত্তেজনা ওঠে, যেন লঞ্চে মনে করে আমরা যাইতে আসছি, সুন্দরভাবে যাইতে আসছি। আর বাসে চলাচল করলে মনে করেন অনেক সময় সিট পায় না, দাঁড়ায় যাইতে হয়, অনেক কষ্ট হয়। আসলে নৌপথে হচ্ছে যে প্রথমত এটা মানে সময় বেশি লাগে, এই কারণে অনেকে নৌপথে যেতে চায় না, কিন্তু বাসে গেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য তারা বাসটাকে বেশি প্রেফার করে। আর নৌপথের একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে নৌপথে আরামদায়ক ভ্রমণ করতে পারে। তো যারা আসলে আরামদায়ক ভ্রমণ করতে চায় তারা নৌপথে যেতে চায়, কিন্তু যেতে চাইলে ওই সময়ের কারণে এবং হচ্ছে যে দেখা যায় যে তার গন্তব্যে যেতে সময় লাগবে, এই কারণে সে নৌপথে যেতে চায় না। গাড়ি ঘোড়া দেওয়া যায়, এটা শর্টকাটে বসে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আর নৌপথে গেলে হয়তো অনেক সময় লাগে, যার কারণে যাইতে অনেক দেরি হয়, এই কারণে গাড়ি ঘোড়া দেওয়া যায়। আরামদায়ক আসলে নৌপথই বেশি, কারণ যদি কোনো মানুষ ঢাকা থেকে দেশে যায়, তখন দেশে যাওয়ার পরে আপনার শুয়ে যাইতে পারে বা খাবার দাবার আরামসে করতে পারে,
বিশ্রাম করতে পারে, এই জন্য আরামদায়ক বেশি। নৌপথে তো বরিশালের মানুষগুলো বেশি যাতায়াত করতো লঞ্চে, আসলে পদ্মা সেতু হওয়ার পরে কিছু লোক ওদিক দিয়ে যাতায়াত কমায় দিছে, গাড়িতে যায়। আর বিশেষ করে নৌপথে আগে চলাচল করতো রাস্তা না থাকার কারণে, এখন কিছু রাস্তা হয়েছে এই জন্য কমছে আর কি। নিরাপদ আসলে দুইটাই। এখন নদীপথের জার্নিটা হচ্ছে একটু আরামদায়ক বেশি হয়, যেমন হাঁটাচলা করা যায়, বাসের ভিতরে তো অত স্পেস নাই, যেরকম আপনার নদী সার্ভিসে যেরকম স্পেস আছে, শুয়ে জায়গা যাওয়া যায় কেবিন নিয়ে। নদীমাতৃক বাংলাদেশ এক সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। তবে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে নদীমাতৃক দেশে অবহেলার শিকার নৌপথ। জৌলুস হারাচ্ছে নদীপথের যাত্রা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় এ নিয়েই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। নৌপথের যাত্রাটা খুবই আরামদায়ক, কোনো ভ্রমণ ক্লান্তি নাই। এটা আমাদের জনপ্রিয়তার শীর্ষে ছিল, পদ্মা সেতু হওয়ার কারণে এটা কিছুটা ভাটা পড়েছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে আমাদের এই লঞ্চ যাত্রা এটাকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে এটাকে গতিশীল করে, মানুষ যাতে এটার প্রতি আকর্ষিত হয়, এবং বিশেষ করে ঢাকা সদরঘাটে যাতে যাত্রীদের হয়রানিটা বন্ধ করা হয়, তাহলে যাত্রীরা এই লঞ্চের দিকে আগ্রহ বাড়বে। নৌপথে আমাদের চলতে খুব খারাপ, কষ্ট হয় না, কিন্তু খুব ভালো, যাইতে আরামদায়ক। কিন্তু সড়ক পথে আমাদের খুব কষ্ট হয় যাইতে। তাই বিশেষ করে নৌপথরা যদি চলাচল ভালো থাকে, যেমন আমি ইসলামপুরে ব্যবসা করি, আমার জন্য এদিক দিয়া লঞ্চে যাইতে খুব আরামদায়ক। আমি সদরঘাট নাইমা রিক্সায় চলে যেতে পারি। এই জন্য আমরা বলবো সবাইকে যে নৌপথরা যে চালু থাকে, ভালো থাকে। আমরা লঞ্চ দিয়ে যাতায়াত করি, কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার পরে ঠিক আছে, মানে গাড়িতে যেতে খুব হয় স্মার্টলি, মানে সময় কম লাগে, কিন্তু যাত্রাটা বহুত কষ্টকর। এই জন্য আমরা শান্তি পরিবেশ লঞ্চে যাই। আশা করি আগামীতেও জানি লঞ্চ থাকে, জানি শান্তিতে আমরা বরিশালে যাইতে পারি। প্রাণ চাঞ্চল্যে ভরে উঠুক আমাদের নৌপথ, এই কামনায় আমাদের কথার আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।